পরীক্ষা শেষে এসএসসি পরীক্ষার্থীদের স্বস্তি প্রকাশ, প্রশ্নের মান নিয়ে সন্তুষ্টি, পথ পরিবর্তিত বাংলাদেশের মেধার মূল্যায়নের প্রত্যাশা। অনেক ভালো হয়েছে, কোশ্চেন প্যাটার্ন অনেক ইজি ছিল। কোশ্চেন ভালো হয়েছে এবারে, কিন্তু পরীক্ষার গার্ডও ভালো ছিল। পরীক্ষা তো একটু পিছিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা তো ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, সেখানে এপ্রিলে হচ্ছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। পূর্বাচল রেলপথে সক্রিয় তেল চোর চক্র, রেলওয়ে পুলিশের অভিযানে 230 লিটার জব্দ, রেলের চালক পরিচালক সহ 8 জনের বিরুদ্ধে মামলা। 8 জন আসামি সহ ট্রেন এবং এখানকে যারা জড়িত তাদের তথ্য নিয়ে তাদেরকে মামলায় আমরা অন্তর্ভুক্ত করি। গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে দেশ জুড়ে বিএনপির সংহতি র্যালি, দলে দলে যোগ দিয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সুন্দরবনে অপহৃত 6 নারী সহ 33 জেলে উদ্ধার, কোস্টগার্ডের ওপর গুলি ছুড়ে পালিয়ে গেছেন ডাকাত শরিক এবং করিম বাহিনীর সদস্যরা। জনবল সংকটে কুড়িগ্রামের সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার বেহাল দশা, গড়ে 34,000 মানুষকে সেবা দিচ্ছেন একজন চিকিৎসক। ডাক্তার তো 24 ঘন্টা একবার আসে, যে ওষুধগুলো লিখে দিয়ে আসে সেগুলো আমার বাড়িতে কিনতে হয়। বুড়ি 1.5 ঘন্টা থাকি গানে দাঁড়ে লাইনে, কিন্তু ঔষধের দেখা হবার নিজে না, ডাক্তারও দেখাও হবার নিজে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে কৃষিতে, কমছে ফলন, বাড়ছে রোগবালাই, আশার আলো দেখাচ্ছে নতুন আবিষ্কৃত সহনশীল জাত। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে, আমি জান্নাতুল কুলি আছি, সাথে শিরোনামগুলো দেখছিলেন এতক্ষণ। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। কেন্দ্রের পরিবেশ এবং প্রশ্নপত্রের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তদারকিতে মাঠে ছিল 1/2 শতাধিক ভিজিলেন্স টিম। আর শিক্ষার্থীদের প্রত্যাশা, পথ পরিবর্তিত বাংলাদেশে এবার মেধার মূল্যায়ন হবে সঠিকভাবে। শিক্ষার্থী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি, তাই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে পরীক্ষার্থী অভিভাবকদের চিরচেনা অপেক্ষা। শেষ সময়েও কেউ কেউ চোখ বুলিয়ে নিচ্ছেন বইয়ে, কেউ আবার মিলিয়ে নিচ্ছেন পরীক্ষা কেন্দ্রের সিট প্ল্যান। সারা দেশে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। 10টা থেকে পরীক্ষা শুরুর সময় হলেও নিয়মানুযায়ী আধা ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন ছাত্রছাত্রীরা। উদ্বেগ, উত্তেজনার ছাপ পরীক্ষার্থীদের চোখে মুখে। জুলাই অভ্যুত্থানের তারপরে তার আগে বিগত বছরে যে কারণগুলোতে ছিল, সেই কারণগুলোর কারণে কিছুটা হচ্ছে কি আমাদের মোকাবিলা করতে হচ্ছে, সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যখন স্কুল কলেজগুলো খুললো তখন আমরা আমাদের প্রিপারেশনটা ঠিকমতো গুছিয়ে নিতে পারছি। পরীক্ষা তো ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, সেখানে এপ্রিলে হচ্ছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। গণ অভ্যুত্থানের পর এটি প্রথম পাবলিক পরীক্ষা। মাঝে সরকার, শিক্ষা কার্যক্রম, রাজনৈতিক ও সামাজিক পট পরিবর্তনের মধ্য দিয়ে গেছে দেশ। এত সবের মাঝে পূর্ণ সিলেবাসে পরীক্ষা, তবে সময়সীমা বৃদ্ধি হওয়াতে প্রস্তুতিতে ছিল না কমতি। এবার মেধার মূল্যায়ন হবে এমনটাই প্রত্যাশা সবার। কোশ্চেন মোটামুটি হার্ড ছিল, বাট কমন পড়ে এসেছিলাম, যেগুলো পড়ে এসেছিলাম ওইসব এসেছিল। সবকিছুই মোটামুটি ভালোই ছিল, আর গার্ডরাও অনেক সব দিকে খেয়াল রাখছিল, আর এক্সামও ওরকমই যেরকমটা আশা করেছিলাম ওরকমই হয়েছে। মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে কেন্দ্রগুলোতে তৎপর ছিলেন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। গাজীপুরে কেন্দ্রে অবহেলার দায়ে 4 শিক্ষককে দায়িত্ব থেকে দেয়া হয়েছে অব্যাহতি। শিক্ষার্থীরা একটু শব্দ করতেছিল, এই কারণে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার বোর্ডের 16টা টিম ভিজিলেন্স হিসাবে কাজ করবে। 16টা টিমের মধ্যে বরিশাল জালকাঠির জন্য 11টা টিম, আর প্রতি জেলায় যে 5টি জেলা থাকে তার জন্য 5টা টিম। এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে 13 মে। 15 থেকে 22 মে পর্যন্ত চলবে ব্যবহারিক। প্রথম দিনের মতোই বাকি দিনের পরীক্ষা ভালো হোক, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
পূর্বাঞ্চল রেলপথে তেল চুরি সোমবার আখাউড়া রেলওয়ে পুলিশ হাতে নাতে জব্দ করেছে 230 লিটার তেল। তবে পালিয়ে যায় ট্রেন চালক সহ চক্রের সদস্যরা। এই ঘটনায় চালক পরিচালক সহ 8 জনকে আসামি করে মামলা করা হয়েছে। তদন্তে নেমেছে প্রতিনিধি দল। সোমবার রাত আনুমানিক 12:15 আখাউড়া রেল জংশনের কাছে কোড্ডা এলাকা। ঢাকামুখী দাঁড়ানো তেলবাহী একটি ওয়াগন, সেখান থেকে রাতের আধারে চলছিল জ্বালানি তেল চুরি। রেলওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ট্রেন নিয়ে সটকে পড়েন লোকোমাস্টার। উদ্ধার হয় 210 লিটার তেল। তেল চুরির ঘটনায় মঙ্গলবার আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে লোকোমাস্টার নাসির উদ্দিন, সহকারী চালক রাজ্জাক ও পরিচালক ওমরকে। বাকি আসামিরা হলেন কোড্ডা গ্রামের পারভেজ, রতন, মুরাদ, ইসাক ও শামীম। তাদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। ট্রেন আপনার যখন গ্রিন লাইন থাকে সে কোথাও থামার কথা না, অথচ ট্রেনটা থামানো তখনই আমাদের সন্দেহটা আরও প্রবল হয়। অন দ্য স্পটে যাই, তখন যেটা এলেন আমাদের দেখে দ্রুত গতিতে জায়গায়, অথচ স্যার একটু আগে কিন্তু তার কি ছিল, ইঞ্জিন মানে স্টপ করা ছিল, লাইট অফ, সাথে সাথে সেই ইঞ্জিনের গতি বাড়িয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পূর্বাঞ্চল রেলপথে জ্বালানি তেল চুরি ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী একটি চক্র। অভিযোগ আছে আখাউড়া রেলওয়ের লোকোশেডের অসাধু কিছু কর্মকর্তা কর্মচারী এতে জড়িত, যদিও লোকোশেড কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। অনেকদিন ধরে জানতেছি যে এই এলাকায় আখাউড়া জংশনের দিকে মানে অহরহ তেল চুরির একটা ঘটনা আমরা শুনি। চক্র যারা, তাদেরকে কিন্তু এখনো ধরা হয় নাই, ধোয়া ছোঁয়ার বাইরে। সেটার সাথে এই তেল চুরির বিষয়ে সম্পূর্ণ জড়িত না। এটা মূলত এই ঢাকা আর হলো যে চট্টগ্রাম, এই দুই সাইডের ক্রুরা চাকরি করে, ওরাই বলতে পারবে। তেল চুরির ঘটনায় বৃহস্পতিবার থেকে তদন্তে নেমেছে রেলওয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন তিনি। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, আর সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। সম্প্রতি সিলেট, খুলনা সহ যেসব জায়গায় মবের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলে চিঠি দেওয়া হয়েছে। ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, ওই রাস্তা থেকে ওখানে আমরা বলতেছি আপনারা আরো 5 বছর থাকেন। পুলিশের কর্মতৎপরতা আগের থেকে অনেক বাড়ছে এবং আরো বাড়বে। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে বিএনপি। আমরা সহকর্মীদের কাছ থেকে সেই তথ্যগুলি জানবার চেষ্টা করব। শুরুতেই চলে যাচ্ছে সিলেটে, সেখান থেকে সহকর্মী নাবিল হোসেন আমাদের সঙ্গে যোগ দেবেন। নাবিল, বিএনপির কর্মসূচি শুরু হয়েছে কিনা সিলেটে আমাদেরকে একটু জানাবেন, আর সেখানে নেতাকর্মীরা কেমন উপস্থিত হয়েছেন, তারা কি বলছেন আমাদেরকে একটু জানাবেন। কলি বিকেল 4:30টার পর থেকে সিলেটের কোর্ট পয়েন্ট থেকেই মূলত বিএনপির এই যে সংহতি র্যালি, অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে তাদের যে সংহতি, সেই সংহতি র্যালিটা শুরু হয়। এই মুহূর্তে আমরা দেখছি যে সেটি সিলেটের দরগা মহল্লা এলাকা পার হয়ে সেটি সিলেটের আম্বরখানা পয়েন্টে গিয়ে আসলে যাচ্ছে। আম্বরখানা পয়েন্টেই মূলত এই যে সমাবেশ, সেই সমাবেশটি অনুষ্ঠিত হবে। তো সংহতি যে সমাবেশ, সেই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই কর্মসূচিতে আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন ওয়ার্ড কমিটির যেসব কমিটিগুলো রয়েছে, সেই কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা বিপুল সংখ্যক কর্মী সমর্থক আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং এই কর্মসূচিতে, এই গণমিছিলে তারা অংশ নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই যে আসলে ফিলিস্তিনে কয়েক দশক ধরে যে নির্যাতন, হত্যা চলছে, সেটি এই মুহূর্তে এসে আসলে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সেই ভয়ঙ্কর রূপ থামানোর জন্য, গণহত্যা থামানোর জন্য বিশ্ব নেতৃবৃন্দর প্রতি তারা আহ্বান জানাচ্ছেন যে বিশ্ব নেতৃবৃন্দ যাতে তাদের বিবেক জাগ্রত হয় এবং এই যে গণহত্যা বন্ধে তারা যাতে কার্যকর পদক্ষেপ নেন, সেই দাবি জানাচ্ছেন। তারা বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানাচ্ছেন যে সরকার যাতে আরও বেশি উদ্যোগী হয়ে এই বিশ্ব জনমত গঠনে যাতে ভূমিকা রাখে, সেই কথা তারা বলছেন। এই ধরনের দাবি তারা জানাচ্ছেন এবং তারা ইসরায়েলি পণ্য যাতে বয়কট করা হয়, সেই তারা আহ্বান জানাচ্ছেন, যাতে ইসরায়েলি পণ্য বাংলাদেশের মানুষ গ্রহণ না করেন, সেই আহ্বানও তারা জানাচ্ছেন। এই আহ্বান এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েই মূলত
সিলেট মহানগর বিএনপির যে কর্মসূচি সংহতি ফিলিস্তিনের প্রতি সেই কর্মসূচি পালিত হচ্ছে। কলি, ধন্যবাদ আপনাকে নাবিল। দর্শক, আমাদের খুলনার সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের জন্য অপেক্ষা করছেন, একই বিষয়ে তিনিও তথ্য জানাবে। প্রবীর, নেতাকর্মীদের উপস্থিতি কেমন খুলনাতে একটু জানাবেন আমাদেরকে। আমরা তো জানি যে গাজা ইসরায়েলি গণহত্যার যে প্রতিবাদ কর্মসূচি বিএনপির পক্ষ থেকে বিভিন্ন নেতাকর্মীরা সেখানে আসছেন, কি বলছেন তারা? আয়োজনে যে শিববাড়ি মোড়টি রয়েছে সেই শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে এবং এরপর একটি র্যালির মধ্য দিয়ে এটি শেষ হবে। ব্যাপক জমায়েত হয়েছে কয়েকটি উপজেলা এবং থানাগুলো থেকে, শুধু তাই নয় বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে যোগদান করেছে। আমরা যদি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই, শিববাড়ির যে বড় চত্বরটি রয়েছে সেই চত্বরটি সব পাশেই মানুষ, অর্থাৎ বলা যায় এক ধরনের যে এই চত্বর কানায় কানায় ভরে গেছে এই ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর জন্য। এবং ইতিমধ্যে যারা বক্তব্য দিয়েছে তারা বলেছে যে ফিলিস্তিনিদের উপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এটি অমানবিক, এটি অসাংবিধানিক এবং এটি আসলে এই সময় শান্তিপূর্ণ একটি পৃথিবীতে এমন কাজ হচ্ছে সেটি শান্তিপ্রিয় যে সমস্ত দেশগুলো রয়েছে, বিশেষ করে জাতিসংঘর উপরও আঙুল তুলেছে যে তারা আসলে এতদিন ধরে কি করছে, কেন তারা এই যুদ্ধবিরতি ঘোষণা করছে না, কেন প্রতিদিনই নতুন নতুন এলাকা দখল করা হচ্ছে, নতুন এলাকা ধ্বংস করা হচ্ছে এবং সে অঞ্চলের মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বক্তারা এটাও বলেছে যে বাংলাদেশে যে সমস্ত ইসরায়েলি পণ্য রয়েছে সেই পণ্যগুলো বর্জন করতে হবে। শুধু তাই নয়, আন্তর্জাতিক আদালতে বিচারের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ড এখনো পর্যন্ত ঘটিয়ে চলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন বক্তারা। এবং বিএনপির মহানগর শাখার যিনি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, তিনি আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। এছাড়া খুলনা জেলা বিএনপি, মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সমমনার যে দলগুলো রয়েছে, বিশেষ করে ইসলামী দলগুলো এবং অন্য দলগুলো এসে সংহতি প্রকাশ করে তারা কিন্তু বক্তব্য দিয়েছে। সবার কথা একটাই, অতি দ্রুত এই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, একই সঙ্গে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হবে। এছাড়াও আগেই বলেছি যে যে সমস্ত পণ্য রয়েছে ইসরায়েলি সেই পণ্যগুলো বর্জন করতে হবে। এবং জি, ধন্যবাদ আপনাকে প্রবীর। সিলেটে বাটা, কেএফসি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। বুধবার রাতে মহানগরের কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন বাটার আঞ্চলিক ব্যবস্থাপক মোত্তাসিম বিল্লাহ। আর এতে অজ্ঞাত আসামি করা হয়েছে 800 থেকে 900 জনকে। এ নিয়ে হামলা ভাঙচুরের ঘটনায় 3টি মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 23 জন। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত সোমবার সিলেটে বিক্ষোভ মিছিল হয়। এ সময় নগরের 13টি দোকান, রেস্তোরাঁ, সুপারশপ এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর এবং লুটপাট চালায় কিছু শৃঙ্খল মানুষ। নড়াইলে নাশকতায় 3 মামলায় আওয়ামী লীগের 48 নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে লালমনিরহাট এবং ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার হয়েছে। দুপুরে নড়াইলের লোহাগড়া আমলি আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওন সহ আওয়ামী লীগ এবং যুবলীগ একই সাথে ছাত্রলীগের 48 নেতাকর্মীকে কারাদণ্ডাদেশ দেন বিচারিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী। এদিকে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা রাশিদুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার লালবাগ থানায় হত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যা চেষ্টা মামলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাওলা ফারানিকে ভদুঘর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। কোস্টগার্ডের 8 ঘন্টার অভিযানে সুন্দরবনে অপহৃত 33 জেলে উদ্ধার হয়েছে। তবে গুলি ছুড়ে পালিয়ে গেছে ডাকাত দল করিম শরীফ বাহিনীর সদস্যরা। বুধবার করকরি নদীর মাল্লাখালী এলাকায় গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয় কয়রার অপহৃত জেলেদের। জঙ্গলে প্রবেশ করি মাছ কাঁকড়া ধরার জন্য। এরপরে একদল ডাকাত আমাদেরকে আটকায় খালের ভিতরে রাখে এবং মুক্তিপণ দাবি করে। সুন্দরবনে কিভাবে অপহরণ হয়েছিলেন সেটাই জানাচ্ছিলেন এই ভুক্তভোগী জেলে। 9 এপ্রিল 16টি নৌকায় কয়রার 33 জেলে মাছ ও কাঁকড়া ধরতে যান সুন্দরবন। সেখানে ডাকাত দল করিম শরীফ বাহিনী অপহরণ করে তাদের। 10,000 টাকা করে চাওয়া হয় মুক্তিপণ।
টাকা দাবি করার পরে কোস্টগার্ড চলে গেছে, যাওয়ার পরে কোস্টগার্ড আমাদের জিম্মা করে নিয়ে আমাদের উদ্ধার নিয়ে এখন তাদের হেফাজতে আমরা আছি। বুধবার করকরি নদীর মাল্লাখালী এলাকায় দিনভর বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। ডাকাত দলের গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয় অপহৃত জেলেদের, তবে পালিয়ে যায় ডাকাতরা। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা হতে অপহৃত 6 জন নারী সদস্য সহ 33 জন জেলেকে 16টি বোট সহ উদ্ধার করা হয়। সুন্দরবন ঘিরে আবারও দস্যু আতঙ্ক ছড়িয়ে পড়েছে বনজীবীদের মাঝে, যদিও কোস্টগার্ড জানিয়েছে দস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। টিকটকে শিশু সন্তানকে ব্যবহার করে টাকা আয়ের অভিযোগে শারমিন শিলা ওরফে ক্রিম আপার বিরুদ্ধে থানায় মামলা করেছেন সাভার উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। মামলায় বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপার নামে পরিচিত শারমিন শিলা তার একটি ছেলে এবং মেয়ে রয়েছে। গত 3 মার্চ ফেসবুকে আইডি থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তিনি তার 2 বছরের সন্তানের মুখে চাপ দিয়ে জোরপূর্বক খাবার দিচ্ছে। আঘাত, উৎপীড়ন এবং মাতৃসুলভ আচরণ বর্জন করে নিষ্ঠুর আচরণ করায় তার 2 সন্তান শারীরিক এবং মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা এবং ক্ষোভ একই সাথে উদ্বেগের সৃষ্টি হয়। কুষ্টিয়ায় চোর অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সুরমান শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা। স্বজনরা জানান, গেল 31 মার্চ হাকিম আলীর বাড়িতে চুরি হয়, আর এই ঘটনাকে কেন্দ্র করে 7 এপ্রিল সুরমানকে ধরে নিয়ে যায় হাকিম আলীর লোকজন। আজ ভোররাতে বাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। হাসপাতাল নিজেই যেন অসুস্থ। কুড়িগ্রাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জনবল সংকট দীর্ঘদিনের সমস্যা। একই অবস্থা জেলার 9 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোরও। এই অঞ্চলে গড়ে 34,000 মানুষকে সেবা দিচ্ছেন একজন চিকিৎসক। 5 শতাধিক চর ও দ্বীপচর নিয়ে কুড়িগ্রামের মূল ভূখণ্ডে প্রায় 25 লাখ মানুষের বাস। বিপুল সংখ্যক এই জনসংখ্যার বিপরীতে চিকিৎসক মাত্র 74 জন। দরিদ্রপীড়িত অঞ্চলটির মানুষের চিকিৎসার একমাত্র ভরসা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রতিদিন দূরদূরান্ত থেকে বহির্বিভাগে সেবা নেন প্রায় 300 রোগী। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ, পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধ। ধারণ ক্ষমতার বিপরীতে ভর্তি দ্বিগুণ রোগী। এক একজন রোগী চিকিৎসকের দেখা পান দিনে একবারই। ডাক্তার তো 24 ঘন্টা একবার আসে। যে ওষুধগুলো লিখে দিয়ে আসে সেগুলো আমার বাড়িতে কিনতে হয়। যে স্যালাইন লাগা রোগী সেটাও আমার বাড়িতে কিনতে হয়। রক্ত পরীক্ষা সেটাও আমি তো বাইরে থেকে করতে হয়। আমার যে কাগজ দিচ্ছে সেটা বাইরে। এগুলো নিয়ে আমি কি বাইরে যদি করি তার সদর হাসপাতালে থাকে তো আমার লাভ নেই। 3 দিন থাকি আসি, একদিন পর পর প্রত্যেক দিন 10টার সময় করে আসে, দিনে 24 ঘন্টা পর। 150 টাকা খরচ করি, এখানে আসি খালি প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট দেয়, আর কোনো নাই, হাড়ের ডাক্তারও নাই। হাসপাতালে এসে বাহির থেকে ওষুধ কিনে খাওয়া লাগে, তাহলে হাসপাতালে উন্নতি চাই। হাসপাতালে কনসালটেন্ট সার্জারি, কার্ডিওলজি, গাইনি, প্যাথোলজিস্ট, এমনকি নাক কান গলা বিষয়ক চিকিৎসা নেই। 175 জন চিকিৎসকের জায়গায় পদ খালি রয়েছে 157টি। একই অবস্থা 9 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। 2 শতাধিক চিকিৎসকের প্রয়োজনীয়তা থাকলেও আছেন মাত্র 56 জন। বুড়িয়া বুড়ি 1.5 ঘন্টার থাকি গানে দাঁড়ে লাইনে, কিন্তু ঔষধের দেখা হবার নিজে না, ডাক্তারও দেখাও হবার নিজে। প্রায় স্টাফেরা এরাই ওষুধ তোলে বেশি। এরা বিভিন্ন টোকেন নিয়ে যায় ডাক্তারের কাছে, ওখানে যে টোকেন লেখিয়ে এরা টিকিট ছাড়া ওষুধ তোলে প্রায় নিয়ত আমি দেখি। 2 ঘন্টার থেকে শুধু ভিড়, মনে কর লাইন খালি টানতেছি, হাড়ের সমস্যা, ব্যথা আরও তো জোরে লাগতেছে। এইটা আমাদের আন্দোলনের বিষয়, কারণ আমাদের জীবন মরণের সাথে জড়িত হচ্ছে আমাদের হসপিটাল। সেখানে এসে যদি আমাকে সিন্ডিকেট, ডাক্তারহীন, নোংরা, এখানে ঢুকলে অসুস্থ হওয়ার মতো অবস্থা। সিভিল সার্জন বলছেন, সংকট নিরসনে চিকিৎসক প্রয়োজন প্রায় 5000। চিঠিও রেডি আছে, যে আমরা এমনি মৌখিকভাবে জানিয়েছি, এবার চিঠি আকারে জানিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ম্যান পাওয়ারের সংকট আছে, কী ধরনের জনবল সংকট আছে, এবং সেগুলো চাহিদা দিয়ে এর আগেও দেওয়া হয়েছে, আবার আমরা দিচ্ছি। জনবল সংকটে
গুরুতর রোগীদের পাঠানো হয় রংপুর কিংবা ঢাকায়। পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হয় বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নষ্ট প্রথম শ্রেণীর পৌরশহর ঝালকাঠির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। পানি নিষ্কাশনের খালগুলো সব ভরাট করে ফেলেছে দখলদাররা। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় আবর্জনা এবং পানি জমে নর্দমাগুলোয় বেড়েছে মশা, মাছি সহ সাপের উপদ্রব। দুর্গন্ধ, ময়লা পরিবেশে অতিষ্ঠ মানুষ। খালগুলো দখলমুক্ত করে প্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর প্রশাসক। ঝালকাঠি পৌরসভাটিই যেন এক ডাস্টবিন, যেন ময়লার ভাগাড়। পৌর শহরের অলিগলি, খোলা জায়গা, ছোট খাল কিংবা নর্দমা, যে যেভাবে পেরেছেন বাড়ির আশপাশে চলার পথে, খেলার মাঠে স্তূপ করে রেখেছেন ময়লা আবর্জনার। বেশিরভাগ নর্দমায় নেই ঢাকনা। প্লাস্টিক এবং আবর্জনায় ভেঙে পড়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। মশা, মাছি সহ নানা কীট পতঙ্গের রাজত্ব এখন। তীব্র দুর্গন্ধ আর অপরিচ্ছন্ন পরিবেশেই চলাচল বাসিন্দাদের। সবচেয়ে বেশি দুর্ভোগে স্কুল কলেজের শিক্ষার্থীরা। অসুস্থ পৌর শহরের মতো অসুস্থ পৌরবাসীও। স্কুলে ঠিকমতো ক্লাস করতে পারি না এই বাজে গন্ধের জন্য। পৌরসভার লোক এগুলো পরিষ্কার করেনি ঠিকমতো। আমাদের স্কুলের পাশে এই খাল আর কি মানুষজন, জনগণ তারা ময়লা ফালায় ভরাট করছে। এর কারণে আমরা স্কুলের পাশ দিয়ে হাঁটতে পারি না। আমরা পৌরসভার ট্যাক্স দিই, তার ভিতরে অথচ আমাদের কোনো ড্রেনের কোনো ব্যবস্থাই নেই। আমরা কিন্তু খুব মানসিকভাবে এবং শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। ক্ষুব্ধ এলাকাবাসী বলছে, যথাযথ ট্যাক্স দেয়া সত্ত্বেও কোনো সুযোগ সুবিধা নিশ্চিত হয়নি এই শহরে। খালের কি দুরবস্থা, আজকে আমরা নিজেরাই একটা অস্বস্তিতে আছি। এই গন্ধ, মশা, তারপরে এরকমের স্তূপ হইয়া থাকে, কর্তৃপক্ষ কোনো খেয়াল দেয় না। প্রতিটা মানুষ ট্যাক্স দেয়, তারা সুন্দর সুস্বাস্থ্যভাবে সুন্দরভাবে চলাফেরা পাবে, নির্বিঘ্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন শহর থাকবে, এটাই তো আশা করে। কিন্তু কি অবস্থা ঝালকাঠি শহরে? পেট্রোল পাম্পের এই ময়লার কারণে আমরা দোকানদারি করতে নিয়ে মাসখানে হয়ে গেছে, ময়লা নেয় না, পৌরসভার লোকজন দেখে না। শহরের অসহায় অবস্থার কথা স্বীকার করল পৌর কর্তৃপক্ষ। দখল হওয়া খাল উদ্ধার এবং ময়লা আবর্জনা ফেলার জন্য আলাদা ব্যবস্থার কথা জানালেন পৌর প্রশাসক। আমরা খালগুলোর সংস্কার করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। খাল খনন কার্যক্রম চলতেছে। খালগুলোর পার ঘেঁষে অনেকেই স্থাপনা, ঘরবাড়ি, দোকানপাট নির্মাণ করেছে। আমরা এগুলো অপসারণের ব্যবস্থা নিচ্ছি এবং আমি আশা করি যে খালের নাব্যতা বৃদ্ধি পেলে, খাল খননটা হলে যেই সমস্যাগুলো আছে, মশা এবং ময়লার স্তূপ, এগুলো থাকবে না। এক সময়ের পরিচ্ছন্ন শহর এখন আবর্জনার নগরী। এই দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌরবাসী। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। রংপুরে ভ্যাপসা গরমের মাঝে স্বস্তি নিয়ে আসলো এক পশলা বৃষ্টি, সাথে ছিল তীব্র বাতাস। আবহাওয়া অফিস জানিয়েছে এ সময় 4 নটিক্যাল মাইল বেগে দমকা হাওয়া বইছিল। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 1 মিলিমিটার। বৃষ্টিতে ঝরে পড়েছে গাছের অনেক পাতা। সূর্যের তীব্রতায় প্রকৃতিতে যেন একটু শীতলতার দেখা পেয়েছিল রংপুরবাসী। ঝড়ো হাওয়া সহ আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহীতেও প্রচণ্ড বেগে বইছে বাতাস। আবহাওয়া এবং জলবায়ুগত প্রাকৃতিক পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে কৃষিখাতে। একদিকে কমেছে ফলন, অন্যদিকে বাড়ছে ফসলের রোগবালাই। আর এই পরিস্থিতিতে অনেকটাই অসহায় কুড়িগ্রামের কৃষকরা। তবে আশার আলো ছড়াচ্ছে ফসলের তাপ সহিষ্ণু জাত। নতুন আবিষ্কৃত এসব সহনশীল জাত সম্পর্কে চাষিদের জ্ঞান এবং প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম মাঝের চরের কৃষক আহাদ আলী মৌসুমি ফসল চাষাবাদের জন্য একসময় কড়াই গন্ডায় ঋতুর হিসেব রাখতেন। তবে এখন আর তার প্রয়োজন হয় না। জলবায়ু পরিবর্তনের কারণে বদলেছেন চাষাবাদ ব্যবস্থা। শীতকালীন আনাজ অনায়াসে গরমকালে ফলাচ্ছেন এই কৃষক। যে সময় যে ফসল আগে আমরা করতাম, ওই ফসলগুলো এই সময় করলে হয় না, কারণ ওই আবহাওয়ার সাথে এটার মিল নাই। আহাদ আলীর মতো জেলার অনেক কৃষকই বদলেছেন চাষাবাদের ধরন। মূলত আবহাওয়া ও জলবায়ুগত প্রাকৃতিক পরিবর্তনগুলো প্রভাব ফেলেছে কৃষিখাতে। বদলে যাচ্ছে মৌসুম ও ফলনের পরিমাণ। হুমকির মুখে পড়েছে দেশীয় জাতের ধান, গম, পাট, আম, কাঁঠাল, লিচু সহ অনেক ফসল। বিস্তার ঘটেছে তাপসহিষ্ণু নানা জাতের। এসব ফসল আবাদে অনেক কৃষকই উদ্বুদ্ধ হচ্ছেন। অন্যদিকে যারা এখনও পুরনো ধারা মেনে চাষাবাদ করছেন, তারা ভুগছেন ফসলের বালাই আক্রমণে। পোকার হাঁটতে বেশি, এখন উলে আবাদ বাদ দিয়ে হয়তো ফসল হয় না, ওই জন্য বাদ দিবেন দিয়ে ধান ক্ষেতের আবাদ করবেন। নতুন যে জাতগুলো আসছে, সরকারি বেসরকারি যে জাতগুলো নিয়ে আসছে,
এই জাতগুলোর কারণে যারা নতুন জাত লাগাইছে তারা আর কি লসে যাবে না, পুরানো জাতে যারা লাগাইছে তাদের লস হবে। শীত না থাকার কারণে আবাদেরও ক্ষতি হচ্ছে এবং প্রতিটা জিনিসের ক্ষতি। ঠান্ডা এবং কখনো গরম, এই কারণে মনে করো ক্ষেতের অবস্থা মনে করো যে কখনো মনে করো দেখা যায় ব্রাশ রোগটা, বিশেষ করে ব্রাশ রোগটা দেখা দিচ্ছে কয়েক বছর থেকে এরকম দেখা দিচ্ছে। এখন আর কুড়িগ্রামে হাড় কাঁপানো শীত আসে না, তাপমাত্রা বেড়েছে স্বাভাবিকের চেয়ে বেশি, সেই সাথে কমেছে বৃষ্টিপাত। শঙ্কা থাকে গম, আলু ও সর্ষের ফুল কম ফোটার, পূরণ হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। পরিবর্তন এসেছে ফসলের আকৃতিতে। পোকামাকড় বেশি দেখা যাচ্ছে, কীটনাশক আছে না, বেশি ব্যবহার করা লাগে, না হলে তো হয় না। শীত বৃষ্টি কমে যাওয়ার কারণে নাউয়ের নিজে ক্ষতি হচ্ছে, নিজে লেচুর গাছের ক্ষতি হচ্ছে, ফির আমের গাছের ক্ষতি হচ্ছে। সংকট কাটাতে থেমে নেই গবেষণা। আবহাওয়ার সাথে সহনশীল ফসলের জাত নির্ণয়ে কাজ করছে জেলা কৃষি বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন শুধু বর্তমান সময় নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখেও আবিষ্কার করতে হবে নতুন জাত। সেই সাথে জলবায়ু পরিবর্তনের কারণ এবং ক্ষতিকর প্রভাব রোধ সম্পর্কে শেখাতেও গুরুত্ব দিলেন তারা। আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর উপযোগী জাত এবং মাঠে প্র্যাকটিস, যখন যে অবস্থা দাঁড়াবে সেই হিসাবে আমরা সাথে সাথে সেরকম প্র্যাকটিস করতে পারলে কৃষক ভাইরা এই অভিঘাত থেকে পরিত্রাণ পাবে। আমাদের দরকার হলো আগামী 20 বা 25 বছর পর বা তারও পরে যে সমস্ত আবহাওয়ার পরিবর্তন হবে সেটার উপর চিন্তা ভাবনা করে আরও নতুন নতুন জাত আবিষ্কার করা। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে ক্ষতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। রহিম সারোয়ার, যমুনা নিউজ। নগদে চামড়া বিক্রি, লবণের দাম স্থিতিশীল থাকে এবং দাম ভালো পাওয়ায় দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে উঠেছেন চামড়া ব্যবসায়ীরা। নতুন করে আড়তদার, খুচরা এবং পাইকারি ব্যবসায়ী একই সাথে ট্যানারি মালিকরা স্বপ্ন দেখতে শুরু করেছে এই শিল্পকে কেন্দ্র করে। নতুন আশা নিয়ে কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথে। নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার। ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আড়ত রয়েছে এখানে। সারা বছরই উত্তর এবং দক্ষিণাঞ্চলের অন্তত 36টি জেলার চামড়া আসে এই বাজারে। দীর্ঘদিনের মন্দাভাবে স্থবির হয়ে পড়েছিল চামড়ার বাজার, তবে এখন চাঙ্গাভাব দেখা দিয়েছে। দাম বেশি পাওয়া এবং লবণের দাম কম হওয়ার কারণে চামড়া বাজারের মন্দাভাব কেটেছে অনেকটা। চামড়ার বাজারটা উন্নতি হইতেছে, এইভাবে যদি ক্রমশ উন্নতি হতে থাকে তো আমরা আশা করতেছি সামনে চামড়ার বাজার আরো ভালো হবে। ঈদের মধ্যে চামড়া যেগুলো বেচেছি 600 650, সেই চামড়া এখন 1000 950, আবার 1100 বেচতেছি। মোটামুটি চামড়ার দাম ভালো, লবণের দামও মোটামুটি ধরেন লাগালে ঠিকই আছে। আড়তদাররা বলছেন চামড়ার বাজারে সিন্ডিকেট না থাকা এবং নগদে কেনাবেচা হওয়ায় বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। আগামী কোরবানিতে চামড়ার বাজার আরও চাঙ্গা হয়ে উঠবে। কেনাবেচাটা ভালো হচ্ছে, টাকাটা অনেকটা নগদ পাওয়া যাচ্ছে, আগের তুলনায় একটু ভালো আছে। এখন যে চামড়াটা আমদানির হয় এই চামড়াটা মূলত কষায়ের কাছকার চামড়া, এই চামড়াটা প্রাইসটা ভালো পাওয়া যায়, চামড়াটার সিলেকশন ভালো পাওয়া যায়। চামড়ার একটা সিন্ডিকেট ছিল, লবণের একটা সিন্ডিকেট ছিল, এখন সেই সিন্ডিকেটটা নাই। বর্তমানে যা বেচাকেনা হচ্ছে অল্প আমদানি হলো বেচাকেনা নগদ। চামড়া শিল্পে সরকারকে বাড়তি নজর দেওয়ার আহ্বান ব্যবসায়ী গ্রুপের নেতাদের। সুদৃষ্টি পেলে এগিয়ে যাবে এই শিল্প, এমন আশা তাদের। সেক্টরটা একবারে তলানিতে চলে গেছিল, সেখান থেকে আমি মনে করতেছি কিছুটা হলেও এই 2-4-6 মাসের মধ্যে একটু ডেভেলপ করছে। আগামীতে মনে করি আরও ভালো হবে। প্রতি বছর শুধুমাত্র ঈদুল আজহাতেই দেশের মোট চামড়ার 50% চকবৈদ্যনাথ বাজার থেকে পাঠানো হয় ঢাকার ট্যানারিগুলোতে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।